রাত বাজে এখন 11টা। শুকনিরে বসবাস করা সকলেই এই সময় খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাতে চলে যায় এই সময়টায়। কিন্তু আজ তাদের চোখে ঘুম নেই। যেখানে দেখা দিয়েছে ভয়। কিসের ভয়? বাড়ির মেয়ে যে এখনো বাড়িতে ফেরেনি। হ্যাঁ, অনামিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিনের পর দুদিন কেটে গিয়েছে। এই দুদিনে বেশ কয়েক ঘটনা ঘটে গিয়েছে। আয়মান তার পরের দিন অনামিকাকে ভার্সিটিতে গিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু অনামিকা অভিমানবশত বলে দেয় সে সারা জীবন কুমারী থাকবে, কিন্তু আয়মানকে বিয়ে করবে না। আয়মান তো রেগে মেগে আগুন। তারপর মাঝের একদিন অনামিকা তার মাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ের ব্যবস্থা করতে। তার মা তো খুশিতে আত্মহারা। মেয়ে নিজের মুখে বিয়ের কথা বলেছে, তাই সেও খুশি মনে তার বোনের পরিবারকে বলে দেয় চলতি মাসে অনামিকা মাহবুবের আকতের কথা ঠিক করে রাখে। ও, অনামিকার হবু বরের নাম মাহবুব। আয়মান এই কথা জেনে যায় তার বোনের মাধ্যমে। মূলত সাউদার শাশুড়ি সাউদাকে বলে তার পরিবারকে আগ থেকেই জানিয়ে রাখতে। আয়মান প্রতিদিন একবার হলেও বোন আর তার বোনের বাচ্চাদের সাথে কথা বলে। কথায় কথায় সাউদা বলে দেয়। আয়মান যখন জানতে পারে অনামিকা এমন একটা কাজ করেছে, তখন সে রাগে ফেটে পড়ে। মেয়েটার সাহস কত হয় তাকে প্রত্যাখ্যান করে আরেকজনকে বিয়ে করার কথা নিজের মুখে নিজের মাকে বলে। তারপরেই আয়মান ঠিক করে নেয় সে কি করবে। আমান তার পকেট থেকে ফোন বের করে তার মাকে কল লাগায়। তার মা রিসিভ করলে সে বলে, আম্মু, বরণডালা সাজিয়ে রাখো, তোমার বৌমাকে নিয়ে আসছি, আল্লাহ হাফেজ। কথাটা বলে খট করে কলটা কেটে দেয়। তার মা আহাম্মকের মতো ফোনটা কানে লাগিয়ে হা করে বসে থাকে। তারপর এমন হা করে বসে থাকতে দেখে সাউদার বাবা এসে তাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো? এমন হা করে বসে আছো কেন? আর কেই বা ফোন দিয়েছিল? সে হতভম্ব হয়ে বলে, আয়মান ফোন দিয়েছিল। তো কি হয়েছে? ও মনে হয় তোমাকে কখনো ফোন দেয় না বাইরে গিয়ে। ও বলল বরণডালা সাজিয়ে রাখতে, বৌমাকে নিয়ে আসছে বাসায়। কি আবোল তাবোল বলছো? আমাকে যা বললো আমি তোমাকে তাই বললাম। তারা দুজন হতভম্ব হয়ে বসে থাকে। সেখানে সাফন আর রাতুল কেবলমাত্র ফিরল বাসায়। তারা এই বিকেল থেকে তারা অনামিকার ভার্সিটি ও আশেপাশের এলাকাগুলো খুঁজে মাত্র আসলো বাসায়। আয়শা গিয়ে দরজা খুলে দিলে তারা ভেতরে প্রবেশ করে। সাফনের মা মেয়ের টেনশনে এক প্রকার অসুস্থ হয়ে পড়েছেন। যুবতী মেয়ে এত রাত পর্যন্ত যখন বাড়ির বাহিরে থাকে, তার উপর যদি তার খোঁজ পাওয়া না যায়, তখন এই মেয়েটার পরিবার উপর দিয়ে কি ঝড় বয়ে চলে যায় সেটা শুধু তারাই বুঝতে পারে যারা কিনা এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে। সাফন হেঁটে সোফায় শুয়ে থাকা তার মায়ের মাথায় কাছে এসে বসে। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আম্মা, টেনশন করো না, আমরা পুলিশ স্টেশনে রিপোর্ট করে এসেছি। তারা হয়তো অনুর খোঁজ করাও শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ আমরা অনুকে তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি এখন উঠে একটু খেয়ে নাও। তার মা উঠেও না, কিছু বলেও না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। সাফন হতাশা হয়ে সাউদার দিকে তাকায়। দেখে সাউদার মুখটা কেমন চুপসে গিয়েছে। সে সাউদাকে ইশারায় রুমে যেতে বলে। সে উঠে চলে যায় রুমে। সাউদা রাতুলকে তার রুমে পাঠিয়ে দেয় ফ্রেশ হতে, আর আয়েশাকে বলে তার শাশুড়ি পাশে বসতে। তারপর সেও নিজের রুমে গিয়ে যায়। রুমে ঢুকে আগে চোখ যায় ঘুমিয়ে থাকা সাদাব সুভার দিকে। তারপর চোখ ঘুরিয়ে পুরো রুমটা চোখ বুলায়। সাফনকে দেখতে পায় না। বুঝতে পারে সে ফ্রেশ হতে গিয়েছে, তাই সে সাদা সুভার পাশে গিয়ে বসে। মিনিট 15 পরে সাফন বের হয় ওয়াশরুম থেকে। তারপর গিয়ে বসে পড়ে সোফায়। সাউদা বসা থেকে উঠে সাফনের কাছে এগিয়ে যায়। তার হাত থেকে টওয়ালটা নিয়ে সাফনের চুল মুছে দিতে থাকে। সাফন সাউদার কোমরের দু হাত দিয়ে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে বসে থাকে। সাউদা বুঝতে পারে সাফন বোনের টেনশনে এমন করছে। সে আলতো করে সাফনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বেশ কিছুক্ষণ তারা চুপ করে থাকে। হঠাৎই নিচের ড্রয়িং রুম থেকে জোরে কথা বলার আওয়াজ আসতে থাকে। সাফন সাউদা একবার একে অপরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে নিচে আসে। এসে যা দেখে তারা যেন হতভম্ব হতে ভুলে যায়। অনামিকার গায়ে বিয়ের বেনারসি আর আয়মানে সাদা কালারের পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে। দুজনের গলায় ফুলের মালা। আয়মান তার এক হাত দিয়ে অনামিকার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। অনামিকা নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। সাফন তাদের দুজনের সামনে এসে দাঁড়ায়। তারপর জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? অনামিকা, তুই কই ছিলি এতক্ষণ? আর তোরা এমন ড্রেসই বা পরে আছিস কেন? অনামিকার কান্নার দাপটে কিছু বলতে পারে না। আয়মান বলে ওঠে,
আমরা আজ বিয়ে করেছি ভাইয়া। তার এই ছোট্ট কথাটা যেন বিনা মেঘে বজ্রপাত করে ড্রয়িং রুমে। সাউদা তার কথা শুনে পড়ে যেতে নিলে আয়শা পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। আয়মান আবার বলে, আমরা দুজন একে অপরকে ভালোবাসি, তাই আজ এই বিয়েটা করে ফেলেছি। রাতুল মাত্র ফ্রেশ হয়ে নিচে নামছিল, কিন্তু এখানে এসে এই এমন কথাটা শুনতে পাবে সে খুনাক্ষরেও টের পায়নি। সে তো বেজায় খুশি, তার বেস্ট ফ্রেন্ড এখন নাকি তার আদরের বোনের স্বামী। সে ঝড়ের বেগে এসে তাকে জড়িয়ে ধরে। সকলে আবার অবাক হয়ে যায়। আয়মান অনামিকাও হকচকিয়ে যায়। রাতুল তাকে জড়িয়ে ধরেই বলে, অভিনন্দন দোস্ত, আমি ভীষণ খুশি হয়েছি কথাটা শুনে। আয়মানও বন্ধুকে জড়িয়ে ধরে। সাউদা তাদের কাছে এগিয়ে এসে রাতুল আর আয়মানকে একে অপরের আলিঙ্গন থেকে ছাড়ে। তারপর আয়মানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। আজ যেন সকলের চমকানোর দিন। একটা না, একটা ঘটনায় আজ তারা চমকাচ্ছে। বেহায়া আয়মান নিজের আরেক গাল পেতে দেয় বোনের সামনে। নিজের মুখটা কিছুটা ঝুঁকি দিয়ে সাউদাকে বলে, নাগাল পাচ্ছ না তো আমার গালের, নাও এগিয়ে দিলাম তোমার কাছে গালাটা, যত খুশি মারো। সাউদা সত্যি সত্যি আরেকটা থাপ্পড় মেরে দেয়। সে আয়মানকে আরেকটা থাপ্পড় দিতে যাবে, তখন অনামিকা তার সামনে এসে পড়ে। আর এই দিকে দিয়ে সাফন তাকে টেনে পেছনের দিকে নিয়ে আসে। সাফন তাকে বলে, কি করছো তুমি এসব? এত বড় ছেলেকে মারছো? বড় হয়েছে কি হয়েছে? বড় তো হয়েছে হাতে পাই, বুদ্ধি তো এখনো সাদাফের মতোই আছে। কোন আকলে এমন একটা কাজ করলো ও? অনুর বিয়ে ঠিক হয়ে আছে, এখন আম্মা তাদের কি জবাব দেবে তাদের? তুমি বুঝতে পারছো আম্মাকে কতটা অপমানিত হতে হবে শিউলি খালাদের সামনে? এতক্ষণে তাদের মাথায় আসে অনামিকার বিয়েটার কথা। সকলে ভেবে দেখে সাউদা ভুল কিছু বলছে না। আয়মান একবার অনামিকার দিকে তাকায়। মেয়েটা এখনো তার হাত ধরে নিচের দিকে তাকিয়ে কাঁদছে। আয়মান অনামিকার হাতটা নিজে থেকে ছাড়িয়ে নেয়। তারপর সাফনের মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠো নেয়। সাফনের মা চোখ তুলে তার দিকে তাকালে আয়মান তাকে বলে, আন্টি, আমি তোমার ওই বলদ মেয়েটাকে ভীষণ ভালোবাসি। কখন থেকে জানো? সেই ইন্টার লেভেল থেকে। তখন সেই অনুভূতি নিছক বয়সের দোষ ভেবেছিলাম, কিন্তু যতদিন যেতে লাগলো সেই অনুভূতি আরও প্রখর হতে লাগলো। একসময় বুঝতে পারলাম ওই বলদিও আমাকে পছন্দ করা শুরু করেছে। তখন থেকে ভেবে রেখেছিলাম অনু যদি কোনোদিন আমাকে ভালোবাসে, কথাটা নিজ মুখে বলে, তাহলে সেদিন তাকে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাব। ভাইয়া, কথাটা পরিশ্রম করে আজ এই পর্যায়ে এসেছে, সেটা তো আমি জানি। আর এটাও জানি তোমরা কেমন ছেলে পছন্দ করবে নিজেদের মেয়ের জন্য। তাই ভার্সিটিতে উঠেই নিজের স্কিল ডেভেলপ করতে শুরু করলাম, যাতে ভার্সিটি শেষ করতেই চাকরি পেয়ে যেতে পারি। বাবা বা ভাইয়ার উপরে ডিপেন্ড করতে চাইনি। 1 বছর আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে থেকে আমাকে ডেকেছিল। আলহামদুলিল্লাহ, চাকরিটাও হয়ে গেছে নিজের যোগ্যতায়। আমি এই চাকরিটা পেয়েছি, আপুকেও পেয়ে গেলাম সৌভাগ্যক্রমে। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি তোমার মেয়ের হাত চাইতে বাবা মাকে পাঠাবো, কিন্তু তার আগেই তুমি কাউকে না জানিয়ে অনুর বিয়ে ঠিক করে ফেললে। তারপরেও আমি গত পরশু অনুর ভার্সিটিতে গিয়েছিলাম, যাতে ও তোমাকে বলে তোমার ঠিক করা ছেলের সাথে বিয়েটা করবে না। কিন্তু এতে করে তুমি ভীষণ কষ্ট পাবে আর পাত্রপক্ষের কাছেও অপমানিত হবে। এইভাবে সে আমাকে ফিরিয়ে দেয়। তাই আজ আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ওর কোনো দোষ নাই। ও কবুল বলার আগ পর্যন্ত তোমার কথা ভেবে কেঁদেছে। প্লিজ ওর সাথে রাগ করে থেকো না। যা করার আমার সাথে করো, আমাকে মারো, বকো, যা ইচ্ছা করো, কিন্তু ওকে আমার থেকে আলাদা করো না। ভীষণ ভালোবাসি ওই বলদিটাকে। কথাগুলো বলতে বলতে আয়মানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সেই ও সাথে উপস্থিত সকলের চোখেও অশ্রু এসে জমা হয়। সাফনের মা কিছুক্ষণ থা মেরে বসে থাকে। তারপর অনামিকাকে ইশারা করে তার কাছে আসতে। অনামিকা ভয়ে ভয়ে মায়ের কাছে আসে। তারপর আয়মানের মতো হাঁটু গেড়ে বসে পড়ে। সাফনের মা অনামিকার ডান হাতটা টেনে আয়মানের হাতে দিয়ে বলে, ভালো যখন বেসেছ, একে অপরকে যত্ন করে নিজেদের কাছে রাখো। অবহেলার পরিণতি কতটা ভয়াবহ আশা করি দেখেছ। দোয়া করি তোমাদের সংসার জীবন সুখের হোক। কথাটা বলে সে আয়মান অনামিকার কপালে স্নেহের পরশ দেয়। তারপর তাদের দুজনকে জড়িয়ে ধরে। সাফনের মা আয়মান আর অনামিকাকে ছেড়ে সাউদাকে বলে, সবার রাতের খাবারের আয়োজন করো বৌমা।
আর তোমার বাবা মাকে বলে দাও কাল সকালে একবার আসতে। ওরা না হয় বিয়েটা করে ফেলেছে, আমরা তো আর আমাদের দায়িত্ব থেকে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আর হ্যাঁ, আজ তো অনেক রাত হয়ে গিয়েছে, আজ এখানেই থেকে যাও। সবাই তার কথা মাথা নাড়িয়ে সম্মত দেয়। সাউদা ননদ আর তার ভাইকে কিছু বলে না, কিচেনে চলে যায় সকলের ডিনারের ব্যবস্থা করতে। আশাও একবার তাদের দিকে তাকিয়ে সাউদার পেছন পিছন যায়। সাফওয়ান অনামিকা আয়মানকে বলে, অনু যাও আয়মানকে নিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, সকলে একসাথে ডিনার করব। অনামিকা বড় ভাইয়ের কথা মতো আয়মানকে নিয়ে তার রুমে চলে যায়। আয়মান ফ্রেশ হয়ে যাতে হালকা ড্রেস পরতে পারে, তাই রাতুলকে সাফওয়ান বলে তার নিজের এক স্যুট ড্রেস যাতে আয়মানকে দিয়ে আসতে। আয়মানও বিনা বাক্যে নিজের কাজ শুরু করে। সকালে সে যার মতো চলে যায়। ডাইনিং রুমে থেকে যায় শুধু সাফওয়ান ও তার মা। সাফওয়ান তার মায়ের পাশে বসে আছে, তারপর মায়ের হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে তাতে একটা চুমু দেয়, তারপর বলে, আম্মা, ওদের আপনি মন থেকে ক্ষমা করে দেন। ওরা ছোট মানুষ, বুঝে উঠতে পারিনি কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে হবে না। ওদের আপনি মন থেকে দোয়া দিয়েন, না হলে যে ওরা সুখী হতে পারবে না। তার মা ছেলের এহন কথায় হালকা হাসে। ছেলে তার মন করেছে সে হয়তো চাপে পড়ে তখন ওই কথাগুলো বলেছে, কিন্তু না, সে মন থেকে মেনে নিয়েছে। যখন শুনলো মেয়ে তার সম্মান বাঁচাতে নিজের ভালোবাসার মানুষটিকে প্রত্যাখ্যান করেছে, তখনই সে বুঝতে পারে সে তার সন্তানদের সঠিক শিক্ষা দিতে পেরেছে। তখনই সে তাদের মন থেকে ক্ষমা করে দিয়েছে আর তাদের জন্য দোয়াও করেছে। সাফওয়ানের মা সাফওয়ানকে বলে, আব্বা, আমি ওদের মন থেকেই ক্ষমা করে দিয়েছি আর দোয়াও করেছি। সাফওয়ানের বুক থেকে মনে হলো বড় কোনো বোঝা নেমে গেল। অনামিকার রুমে ঢুকে আয়মান আগে ভাগে ওয়াশরুমে ঢুকে পড়ে। তার গরম একটু বেশি, আজ সারাদিন পাঞ্জাবি পরে থাকায় ঘেমে গা কেমন কুটকুট করছে, তাই সে আগে গেছে ফ্রেশ হতে। ওয়াশরুমে ঢোকার মিনিট দুয়েক পর ওয়াশরুমের দরজায় নক করে অনামিকা। সে দরজাটা হালকা একটু খুলে মাথাটা সামান্য বের করলে আয়মান অনামিকা বলে, ছোট ভাইয়া আপনার পরার জন্য জামা কাপড় দিয়ে গেছে, এই নিন। অনামিকা নিজের হাতে ধরে রাখা কাপড়গুলো আয়মানের দিকে এগিয়ে দেয়। আয়মান একবার কাপড়গুলো আর একবার অনামিকার দিকে তাকে হুট করে অনামিকাকে টান দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে অনামিকা বুঝে উঠতে পারলো না। যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছে। আয়মান তাকে ধরে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিয়েছে এবং নিজেও অনামিকার সাথে লিফটে দাঁড়িয়ে আছে। অনামিকা তাকে সরিয়ে বের হতে চাইলে আয়মান যেন রেগে যায়। এমনিতে পরশুদিন ওই ঘটনার জন্য সে অনামিকার উপর রেগে আছে, তার উপর আজ তাকে যেই ভোগান্তি পোহাতে হয়েছে, সব রাগ নিয়ে আয়মান খামচে ধরে অনামিকার কোমর, তারপর রেগে হিসিয়ে বলে, আর একবার আমার থেকে সরার চেষ্টা করবি আই শোয়ার, তোরে আজ সারা রাত ঘুমাতে দেব না অনু। অনামিকা তার কথা এবং কথা বলার ধরন দেখে ভয় পেয়ে যায়, তাই নড়াচড়া থামিয়ে থ মেরে দাঁড়িয়ে থাকে। আয়মান তাকে শান্ত হতে দেখে একটা বাঁকা হাসি দেয়, তারপর অনামিকাকে খোঁচা মেরে বলে, বাহ, ভালোই ভয় পাস দেখি আমাকে। এতই যখন ভয় পাস তাহলে ওই দিন ভার্সিটিতে এতগুলো মানুষের সামনে আমাকে রিজেক্ট করতে তোর একটু ভয় লাগেনি? ভাবিসনি যদি আমি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়েটা করি তারপর কি হবে তোর সাথে? বিয়ে করার পর আর কি বা করবে? মেরে তো ফেলবে না। আর তোমাকে রিজেক্ট করার দুটো কারণ ছিল। এক, আম্মুর শিউলি খালাকে দেওয়া ওয়াদা যাতে ভঙ্গ না হয়। দুই, তোমার মতো নিষ্ঠুর পুরুষকে আমার লাগবে না। তুমি শুধু আমাকে কাঁদাতে ভালোবাসো। তোমাকে আমি অনেক আগে থেকেই আকারে ইঙ্গিতে আমার ভালোবাসার কথাটা বুঝিয়েছি। আর এখন এটা বলো না যে তুমি আমার ইঙ্গিতগুলো বোঝোনি। সব বোঝার পরও তুমি সব সময় থাকতে নির্বাক কেন? ওই যে আমাকে কষ্ট দিতে, কাঁদাতে, ভালোবাসতে, তাই আমাকে কত অবহেলা করেছ আশা করি মনে আছে। এইসব কারণে আমি তপ্ত বিরক্ত হয়ে ভাবলাম যে আমার না তার পেছনে ঘুরে লাভ নেই। আমারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে। ভালোবাসার মানুষটার থেকে ভালোবাসা নাই বা পেলাম, স্বামীর থেকে তো আমি ভালোবাসার দাবি রাখতেই পারি। তাই তোমাকে ওই দিন রিজেক্ট করেছিলাম। আয়মান এক ধ্যানে অনামিকার কথাগুলো শুনছিল। মেয়েটার প্রায় সময়ই কথা সঠিক এবং সত্য। তার নিজের মনে এখন এক প্রকার অপরাধবোধ উকি দিচ্ছে।
সে নিজেকে সামলাতে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। অনামিকার কোমরে রাখা হাত জোড়ার বাঁধন হালকা হয়ে যায় এতক্ষণে। এক হাতে কোমর রেখে আরেক হাত এগিয়ে দিয়ে স্পর্শ করে অনামিকার ডান গাল। আলতো করে স্লাইড করে থুতনি ধরে মুখটা উপরের দিকে তুলে দেখতে পায় অনামিকার নিঃশব্দে কাটছে। নাকটা লাল টমেটোর মতো দেখা যাচ্ছে। কান্না আটকে রাখতে ভীষণভাবে চেষ্টা চালাচ্ছে মেয়েটা, যার কারণে শ্বাস ফুলে উঠছে। আয়মান মুখ নামিয়ে অনুর লাল টুকটুকে নাক দায় আদার করে দেয়। অনামিকা তার ঠোঁটের ছোঁয়া পেতে নিজের চোখ বন্ধ করে নেয়। ঝর্ণার নিচে থাকায় বোঝার উপায় নেই কোনটা চোখের পানি আর কোনটা এমনি পানি। আয়মান শান্ত গলায় বলে, আই এম সরি জান, আই এম রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারিনি নিজের অজান্তে তোমায় এতটা কষ্ট দিয়ে ফেলবো। আসলে আমি যখন রিয়েলাইজ করতে পারলাম তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছো, তখন থেকে নিজের অনুভূতিগুলো তোমার থেকে লুকাতে আমি কঠিন হয়ে গেলাম। তোমার সাথে রুট ব্যবহার করা শুরু করলাম যাতে করে তুমি আমার থেকে দূরে থাকো। কিন্তু তুমি আমার ভাবনার বাইরে কাজগুলো করতে, আমাকে বারবার ফোন দেওয়া, তোমার ছোট ছোট কেয়ার আমাকে আরও বেশি আসক্ত করে ফেলেছিল তোমার প্রতি। তাই না চাইতেও আরও বেশি খারাপ ব্যবহার করতে শুরু করলাম, অবহেলা করতে লাগলাম। কিন্তু বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমি কিন্তু সুখে ছিলাম না। আমারও বুক ভীষণভাবে পুড়তো। তোমার মলিন মুখ আমার বুকে কাটার মতো ফুটিয়ে দিত। আমিও ভালো ছিলাম না। প্রতিটি মুহূর্ত মনে হতো তোমার নিয়ে অনেক দূরে চলে যাই, যেখানে এই সব ধরা বাঁধা নিয়ম থাকবে না, শুধু থাকবে তুমি, আমি আর আমাদের ভালোবাসার মুহূর্তগুলো। কথাগুলো শেষ করে আয়মান অনামিকার দিকে তাকায়। দেখে আগের অনামিকার কান্নায় আওয়াজ না হলেও আস্তে আস্তে ফুফানোর আওয়াজ হচ্ছে। সে অনামিকাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অনামিকা যেন নিজের কান্নাগুলো উগড়ে দেওয়ার একটা জায়গা পেল। সেও দু দাঁত দিয়ে আয়মানকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। আয়মান তাকে সময় নিয়ে কাঁদতে দিল। বেশ অনেকক্ষণ সময় নিয়ে কেঁদে নিজেকে হালকা করলো অনামিকা। তার উপর আবার তার ভীষণ ঠান্ডাও লাগছে। এতক্ষণ ধরে তারা দাঁড়িয়ে আছে পানির নিচে, ঠান্ডা তো লাগারই কথা। আয়মার মাথাটা একটু ঝুঁকিয়ে দেখে অনামিকার কান্না থেমে গিয়েছে। সে একটু মজা নিয়ে বলে, থামলো তাহলে কান্না? আমি তো ভেবেছিলাম আজ সারা রাতেও হয়তো থাকবে না, যেই মরা কান্না লাগিয়েছিলে। কথাটা শেষ করতে দেরি, কিন্তু অনামিকার কামড় দিতে দেরি হয় না। সে আয়মানের উন্মুক্ত বুকে নিজের দাঁত বসিয়ে দিয়েছে সজোরে। আয়মান ব্যথা পেলে কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। অনামিকা নিজের মনের ক্ষোভ মিটিয়ে দাঁত সরায়, তারপর আয়মানের বুক থেকে মাথা তুলে বলে, আমার শীত করছে, ছাড়ো আমাকে, রুমে গিয়ে চেঞ্জ করবো আমি, ততক্ষণে তুমিও চেঞ্জ করে আসো। আয়মান তো তাকে ছাড়লই না, উল্টো নিজের হাত বাঁধনগুলো আরো শক্ত করে। তারপর অনামিকার চোখে চোখ রেখে বলে, শীত করছে, আগে বলবে না? শীত করলে আমি আছি কি করতে? এখনই তোমাকে গরম করে তুলছি। কথাটা বলেই হামলা চালায় অনামিকার ওষ্ঠে, আদরে আদরে ভরিয়ে দিতে থাকে প্রিয়তমাকে। অনামিকা হতভম্ব হয়ে যায় আয়মানের এমন কাজে। আয়মান তাকে রেসপন্স করতে না দেখে আলতো কোমর দিয়ে তাকে অনুর ঠোঁটে। অনামিকা ধ্যান ফিরলে সেও আস্তে ধীরে রেসপন্স করতে থাকে। অনামিকাকে তাল মেলাতে দেখে আয়মান যেন আরো উন্মাদ হয়ে যায়। অনামিকাকে নিজের বুকের সাথে আরো চেপে ধরে কঠিনভাবে আদর করতে থাকে। এক পর্যায়ে যখন পর্যাপ্ত অক্সিজেনের অভাব অনামিকার শ্বাস নিতে পারছিল না, তখন আয়মান না চাইতেও থামতে হয় তার পাগলামো। অনামিকা ঠোঁট থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে তাকে পুনরায় আগলে নেয় নিজের বুকে, সময় দেয় তাকে স্বাভাবিক হওয়ার। অনামিকা একটু স্বাভাবিক হলে সে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি বাইরে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি, তুমি ওয়াশরুমেই করো চেঞ্জ, আমি তোমার কাপড়গুলো দিয়ে যাচ্ছি। কথাটা বলে আয়মান অনামিকাকে নিজের বুক থেকে সরিয়ে দাঁড় করায়। তারপর স্ট্যান্ডের ঝুলানো নিজের কাপড়গুলো নিয়ে বাহিরে চলে যায়। মিনিট দুয়েক পর অনামিকা কাপড়গুলো দেয়। অনামিকা চেঞ্জ করে আসলে আয়মান যত্ন করে তার চুলগুলো মুছিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। যেহেতু অনেক বেশি রাত করে তারা শাওয়ার নিল আর অনামিকা ঠান্ডার ধাতও আছে, তাই চুল শুকিয়ে নিল। নিচ থেকে ডিনারের জন্য ডাক পড়ায় তারা দুজনে পরিপাটি হয়ে নিচে নেমে আসলো।
পিনপতন নিরাপত্তার মধ্য দিয়ে সকলে ডিনার শেষ করে। সাফনের মা খেয়ে আগেই রুমে চলে গিয়েছে। ডাইনিং রুমে বসে আছে সাফন, রাতুল, আয়মান আর অনামিকা। চারজনের নজরই কাজ করতে থাকা সাউদার উপর। আয়মানকে মারার পর থেকে আর একটা টু শব্দ করেনি সে। উপস্থিত চারজনের মধ্যে তিনজনের নজর সাউদার উপর হলেও একজন ব্যতিক্রম ধর্মে রয়েছে। ব্যক্তিটি হলে রাতুল। সে আয়শাকে দেখছে, যে কিনা সাউদার হাতে হাতে কাজগুলো করে দিচ্ছে। আয়শাকে এই মুহূর্তে তার কাছে এই বাড়ির ছোট্ট বউ লাগছে। রাতুল আয়শার দিকে তাকিয়ে থাকতে থাকে, চোখের পলকও ফেলতে ভুলে গেল। এক ধ্যানে ছুটি করতে থাকে, আয়শার দিকে তাকিয়ে থাকে। তার মনের মধ্য থেকে কেউ একজন বলছে, এই দুঃখিনীর তোকেই প্রয়োজন, তাকে আগলে রাখার জন্য, তাকে ভালোবাসার জন্য, তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। তুই কি পারিস না এই জনম দুঃখিনীকে আপন করে নিতে, তাকে সমাজের সকলের সামনে নিজের স্ত্রীর মর্যাদা দিতে, তার নীরব কান্নাগুলোর সাক্ষী হতে? হ্যাঁ, আমি পারবো ওর সকল দায়িত্ব নিতে, ওকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে। আমি পারবো ইনশাল্লাহ। কথাটা বলেই তার মুখে একটা সুন্দর হাসি ফুটে ওঠে। তার এমন বিড়বিড়ানি আর একা একা হাসতে দেখে উপস্থিত বাকি তিনজন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আয়মান অনামিকার পাশ থেকে উঠে এসে রাতুলের পিঠে চাপড় দিয়ে বলে, কি রে শালা, কিভাবে এমন মিটিয়ে মিটিয়ে হাসছিস? আমাদের বল, আমরাও একটু হাসি। এতক্ষণে রাতুলের ধ্যান ফিরে সে ভুলে গিয়েছিল এখানে সে বাদেও এখানে আরো তিনজন উপস্থিত আছে। সে সাফনের দিকে তাকিয়ে থতমত খেয়ে যায়। সাফন তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। রাতুল একটা বোকা হাসি দিয়ে বলে, তেমন কিছু হবে না, আসলে একটা জোকস মনে পড়ে গিয়েছিল তো। অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাতে গেলাম। শুভরাত্রি সকলকে। কথাটা বলে রাতুল দৌড়ে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সাফন, অনামিকা আর আয়মান একে অপরের দিকে তাকিয়ে হা হা করে সশব্দে হেসে দেয়। সবকিছু গোছগাছ করে সবার শেষে নিজের রুমে ঢুকে সাউদা যেয়ে দেখে সাফন না ঘুমিয়ে সোফায় বসে তার জন্য অপেক্ষা করছে। সাউদা তার দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। ততক্ষণে সাফন বেডে গিয়ে শুয়ে পড়েছে। সাউদা লাইট নিভিয়ে বেডে গিয়ে কপালে হাত রেখে শুয়ে পড়ে। সাফন বুঝতে পারে সাউদার মনে আজ অনেক খারাপ। সে বাচ্চাদের এক সাইডে দিয়ে তাদের পাশে এক বড় কোলবালিশ দিয়ে সাউদার কাছে আসে। বাম হাতের উপর হাত রেখে আচড়া হয়ে সাউদার মাথায় হাত বুলিয়ে দিয়ে থাকে। সাউদা মাথার উপর থেকে হাত সরিয়ে দেখে সাফন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাউদা তাকানো দেখে সাফন তাকে ইশারা করে বুকে আসার জন্য। সাউদা বিনা বাক্যে ব্যয় তা পালন করে। বেশ কিছুক্ষণ তারা চুপ করে থাকে। তারপর আস্তে ধীরে সাউদাকে জিজ্ঞেস করে, মন খারাপ কেন আমার মনের রানীর? আমার নিজের মধ্যে কেমন একটা গিল্টি ফিল হচ্ছে। বারবার মনে হচ্ছে আমার ভাইয়ের জন্য আম্মাকে তার কথার খেলাফ করতে হচ্ছে। ও যদি আগেই বলে দিত তাহলে হয়তো আম্মার কথার খেলাফ হতো না। তার কথা শুনিয়ে সাউদা নিঃশব্দে হাসে। তারপর সাউদা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ডোন্ট ফিল গিলটি জান, এখানে ওদের দোষ কই বলো? আর তুমি বিষয়টার পজিটিভ দিকগুলো ধরো। আয়মান যদি এই কাজটা না করতো তাহলে কিন্তু তিনটা জীবন নষ্ট হতো। অনুর সাথে যদি মাহবুবের বিয়ে হয়ে যেত তাহলে ভেবে দেখো কি একটা অবস্থা হতো। অনু মাহবুব কখনোই মন থেকে সুখী হতে পারতো না। আয়মান, সে কি পারতো সুখী হতে ভালোবাসার মানুষটিকে ছেড়ে? আমার তো মনে হয় পারতো না। সাফনের কথাগুলো সাউদাকে বিষয়টা সম্পর্কে ভাবতে বাধ্য করে। ঠিকই তো বলেছে সাফন। আজ না হয় তার শাশুড়ি একটা কথার খেলাফে তিনটা জীবন ধ্বংসের হাত থেকে রেহাই পেল। ভবিষ্যতে তাদের সুখ দেখে তার শাশুড়ি মাই বেশি খুশি হবেন। কথাগুলো ভেবেই সাউদার মনটা খুশি হয়ে যায়। সে তার হাতের বন্ধন আরো শক্ত করে সাফনকে শক্ত করে জড়িয়ে তার বুকের চুমু দিতে থাকে। সাফন জানে তার বউ বুদ্ধিমতী পেয়ে অল্প কথায় সে যা বোঝার বুঝে যায়। সেও সাউদাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, মন ভালো হয়েছে আমার মনের রানী। সাফন তার চুলের নিজতে ঠোঁট ছুঁয়ে বলে, ছোট বড় যে কোনো বিষয়ে মন খারাপ হলে আমাকে বলবে, যেমনটা আগে বলতে। যদি না বলো তাহলে আমি ভাববো তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি। মনে থাকবে? সাউদা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর দুজন সে অবস্থায় ঘুমিয়ে পড়ে। ছাদে দাঁড়িয়ে রাতের আকাশটা দেখছিল রাতুল। ওই আকাশের দিকে তাকিয়ে যেন সে আয়শাকে দেখছে। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে রাতুল পেছনে তাকায়। পেছনের ব্যক্তিটিকে দেখে তো সে অবাক। আয়শা, এত রাতে তো, তাও আবার ছাদে। আয়শা তাকে দেখে কিছুটা অবাক হয়। সে তড়িঘড়ি করে ছাদ থেকে
চলে যেতে নেয়, কিন্তু তখনই রাতুল তার পেছন থেকে ডাক দেয়। আয়েশা তার জায়গায় দাঁড়িয়ে থাকে। রাতুল এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমাকে দেখে চলে যাচ্ছিলে কেন? আর এত রাতে ছাদেই বা কি জন্য এসেছো? ঘুম আসছিল না, তাই ছাদে এসেছিলাম হাঁটাহাঁটি করতে। আর আমাকে দেখে চলেই বা যাচ্ছিলে কেন? এই প্রশ্নটার উত্তর দিতে পারে না আয়েশা। কি বা উত্তর দিবে? সে তো আর বলতে পারবে না, আপনাকে দেখলে আমার বুকের ধুকধুকানি বেড়ে যায়, মনে হয় হৃৎপিণ্ডটা বের হয়ে আসবে। সে রাতুলের দিকে আর চোখে তাকিয়ে দেখে রাতুল তার উত্তর শোনার জন্য তার দিকেই তাকিয়ে আছে। আয়েশা কি বলবে ভাবতে ভাবতেই তার মাথায় একটা কথা আসে। সে বলে, আমি ভেবেছিলাম আমার উপস্থিতি আপনার বিরক্তির কারণ হতে পারে, তাই চলে যাচ্ছিলাম। রাতুলের কাছে আয়েশার উত্তরটা পছন্দ হলো না। সে আয়েশার দিকে দু কদম এগিয়ে এসে বলে, শোনো মেয়ে, তোমার উপস্থিতি আমাকে বিরক্ত করে না, বরঞ্চ আমাকে শাস্তি দেয়, আমার সকল ট্রেস দূর হয়ে যায়। রাতুলের কথায় কি যেন হলো একটা ছিল। আয়েশার পুরো শরীর শিহরণ বয়ে যায়। রাতুল এক ধরনের আয়েশার দিকে তাকিয়ে আছে। দুজনেই নীরবতা অবলম্বন করছে। কিছুক্ষণ পর রাতুলই জিজ্ঞেস করে, তা ঘুম আসছিল না কেন? রাত তো আর কম হয়নি। আসলে আমি একা একা ঘুমোতে পারি না। যখন বাবার বাড়িতে থাকতাম তখন আমার ছোট বোনের সাথে ঘুমাতাম, পরে সাউদা আপুর সাথে থাকতাম, এই বাড়িতে আসার পর অনুর সাথে ঘুমাতাম, কিন্তু আজ তো আর অনুর সাথে থাকতে পারবো না, তাই ঘুম আসছিল না। রাতুলে তার এহন বাচ্চা টাইপের কথা শুনে হালকা হাসে। সে মজা করে বলে, তাহলে দেখা হচ্ছে, তোমার জন্য খুব শীঘ্রই একজন পার্টনারের ব্যবস্থা করতে হবে। ভাবিকে কি বলবো এই সম্পর্কে? ঘুমানোর জন্য আবার পার্টনার? ভ্রুকুচকে জিজ্ঞেস করে আয়শা। রাতুল বুঝতে পারে আয়শা বুঝেনি সে কি বুঝিয়েছে, তাই সে আর এ প্রসঙ্গে বেশি কথা বাড়ায় না। কথা ঘোরানোর জন্য বলে, আমারও ঘুম পাচ্ছিল না, তাহলে চলো এক কাজ করি। কি কাজ? তুমি তোমার স্কুলে কলেজের লাইফের স্মরণীয় ঘটনাগুলো বলো, আমি আমারগুলো বলবো। কথা বলতে বলতে একসময় ঘুম এসে পড়বে, তখন গিয়ে বিছানায় শুয়ে দেখবো তোমার ঘুম এসে পড়বে। আয়শা স্কুল কলেজ লাইফে তেমন কোনো স্মরণীয় ঘটনা নেই, কিন্তু তার কাছে রাতুলের প্রস্তাবটাও বেশ ভালো লেগেছে, তাই সে সম্মতি দেয় গল্প করার। দুজনে ছাদের মেঝেতে বসে পড়ে গল্প করার উদ্দেশ্যে। সকালবেলা নাস্তার টেবিলে সকলেই উপস্থিত থাকলেও দুজন ব্যক্তি অনুপস্থিত, রাতুল আর আয়শা। কাল তারা গভীর রাত পর্যন্ত গল্প করে তারপর ঘুমাতে গিয়েছে, তাই আজ কেউই সঠিক টাইমে নাস্তার টেবিলে উপস্থিত হতে পারেনি। সাউদা আয়েশাকে ডাকতে গিয়ে দেখে সে বেঘুরে ঘুমাচ্ছে। রাতুলের ক্ষেত্রেও তাই। তাদের জন্য সবাই অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন তার দুজন একজনেও আসে না, তখন সকলে তাদের রেখেই নাস্তা করে নেয়। 10:30টার দিকে আয়েশার ঘুম ভাঙলে সে হুড়মুড়িয়ে ড্রয়িং রুমে আসে। এসে দেখে সকলে বসে কথা বলছে। সে আসার মিনিট দুয়েক পরে রাতুল আসে। সাউদা তাদের দুজনকে নাস্তা দিলে তারা খেতে শুরু করে। এর মধ্যে সাউদা বাবার বাড়ির সকলে এসে পড়ে। সাফওয়ান আস্তে ধীরে বুঝের মাধ্যমে সকলের বিষয়টা খুলে বলে। সাউদার পরিবারও তাদের এই সম্পর্ক নিয়ে কোনো বিপরূপ মন্তব্য করে না। সকলেই খুশি মনে মেনে নেয় আয়মান অনামিকার বিয়েটাকে। সাউদার বাবা আজিজ সাহেব বলেন, আপা, আমি আর দেরি করতে চাই না। আজকালের মধ্যেই আমি আমার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে নিয়ে যেতে চাই। আপনাদের বাড়ির বউ আপনারাই যা বলবেন তাই হবে। তাহলে সামনের শুক্রবার ওদের বিয়ের ডেট রাখি। আপনাদের কোনো সমস্যা না হলে আমাদেরও কোনো সমস্যা নেই। সামনের শুক্রবার আইমান রাতুলের 4 হাত এক করে দেব, আর আমরা ইনশাল্লাহ। শুধু ওদের 4 হাত না, আর দুজনেরও 4 হাত এক করতে চাচ্ছিলাম আমি। উপস্থিত কেউ তার কথার মানে বুঝতে পারে না। সাফওয়ান তার মাকে বলে, মানে কার কথা বলছো তুমি? রাতুলকে কি এ জীবনে বিয়ে দিবি না তুই? খেয়াল আছে ওর কত বয়স হয়ে যাচ্ছে? রাতুল আয়শাবাদের সকলের বিষয়টা স্বাভাবিক নয়। রাতুলের যেন শ্বাস আটকে এসেছিল। সে ভেবেছিল অনামিকার বিয়েটা শেষ হলে সে আস্তে ধীরে নিজের মনের কথা জানাবে তার মাকে। এখন মা দেখি তাকে নিয়েই পড়ে আছে। সাফনের মা বসা থেকে উঠে দাঁড়ান, তারপর ডাইনিং টেবিলের কাছে দাঁড়ানো আয়েশার কাছে এগিয়ে তার হাত দুটো নিজের হাতে নিয়ে বলে, আমার শান্ত চুপচাপ আর অগোছালো ছেলেটার দায়িত্ব সারা জীবনের জন্য নিবি মা? আমাদের কাছে একেবারের জন্য থেকে যা তুই, এই সম্পর্কের বাধা পড়ে। আয়েশার চোখ রসগোল্লার চেয়ে বড় বড় হয়ে যায়। রাতুলেরও তাই। বলা চলে উপস্থিত সকলে কম বেশি ভালোই অবাক হয়েছে। সাফনের মা আবার বলেন, কি হলো বল, করবি আমার ছেলেকে বিয়ে? আয়েশা কয়েক মুহূর্ত সময় নেয়, তারপর বলে,
আমি দুঃখিত আন্টি, আমি এই বিয়েটা করতে পারবো না। রাতুল একটু অবাকই হয় আয়েশার এমন উত্তরে। রাতুল তার এহন জবাবে ভীষণ কষ্ট পায়। সে তাৎক্ষণিক সেই জায়গা ত্যাগ করে। আয়েশা তার প্রস্থানের দিকে তাকিয়ে থাকে অশ্রু মাখা চোখে। সাফনের মা তাকে জিজ্ঞেস করে, কেন মা, আমার ছেলেটা কি তোর এতই অযোগ্য যার কারণে তুই তাকে বিয়ে করতে পারবি না? না না আন্টি, এই আপনি কি বলছেন? সে যার ভাগ্যে আছে সেই নারী ভীষণ ভাগ্যবতী, কিন্তু আমি সেই নারীটি নই, কারণ আমি যে তার ভীষণ অযোগ্য। সকলে তার কথা শুনে বেশ অবাক হলেও সাউদা কিছুটা বুঝতে পারে। সাফন নিজেই বলে, এসব কি বলছো আয়েশা? তোমাকে এসব কথা কে বলেছে? কেউ বলেনি ভাইয়া, আমি নিজ থেকেই বলছি। আমার সাথে তার কোনো দিক দিয়েই যায় না। সে একজন উচ্চশিক্ষিত লোক। আপনাদের সমাজে একটা মান আছে, সেখানে আমাকে দেখে মা নেই বাবা থাকতেও আমি আজ এতিম হয়ে আরেকজনের ঘাড়ে বসে খাচ্ছি। এমন মেয়ের সাথে কি আসলে রাতুল সাহেবের সাথে যায়? যায় না। সে আরও অনেক ভালো নারীকে জীবনসঙ্গিনী হিসেবে ডিজার্ভ করে। দেবো টেনে এক চর। আমার যদি বংশমর্যাদা বা পড়ালেখাওয়ালা মেয়েকেই নিজের ছেলের জন্য খুঁজতাম, তাহলে নিশ্চয়ই তোকে বলতাম না। আর এই কারণের জন্যই তুই যদি বিয়েটা না করতে চাস, তাহলে আমাকে আর কখনোই আন্টি বলে ডাকবি না। কথাটা বলে সাফনের মা আয়েশার ধরে রাখা হাতটা ছেড়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখেন। আয়েশা তাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলে, এমন বলো না আন্টি, তোমাকে আমি মুখে আন্টি বললেও মনে মনে মায়ের আসনে বসিয়েছি। আমার জন্মদাত্রী মা তো আমাকে সেই কবেই একা করে চলে গিয়েছে। তারপর তোমার থেকে মায়ের মতো ভালোবাসা, শাসন, যত্ন পেয়েছি। তুমিও যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, আমি আবার বড্ড একা হয়ে যাব। প্লিজ আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আয়েশা নিজের অশ্রু ঝরাতে ঝরাতে কথাগুলো বলে। ইতিমধ্যে উপস্থিত সকলের চোখেই অশ্রুদের দেখা মিলছে। এতক্ষণ তাদের এই সকল কথাই চুপ করে শুনছিল সাউদার পরিবার। হঠাৎই সাউদার বাবা আমজাদ সাহেব বসা থেকে উঠে দাঁড়ান। তারপর হেঁটে আয়েশার কাছে এসে মাথায় হাত দিয়ে বলেন, জানো, আজ একটা সত্যি কথা বলিয়ে দিই। আমি আমার ছেলেদের থেকে আমার মেয়েকে একটু বেশি ভালোবাসি। আমি সবসময় দোয়া করতাম আল্লাহ যাতে আমার ঘর ভরে জান্নাত দান করেন। আজ আমাদের জন্মের পর অনেক চেষ্টার পরে আমার সাউদা আমাদের ঘরে আলো করে এসেছিল। তারপর চাইতাম আমাকে যাতে রাব্বুল আলামিন আরও জান্নাত দান করে, কিন্তু উপরওয়ালা চাইতেন অন্য কিছু, যার কারণে ওই যে দেখেছো বিচ্ছুদের রাজা ওকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি তাদের নিয়ে অনেক সুখী, খুশি। আজ জীবনের এতগুলো বছর পর আবার যদি এক কন্যার বাবা হওয়ার তৌফিক রাব্বুল আলামিন আমাকে দেন, আমি ভীষণ ভীষণ খুশি হব। কে বলেছে তুমি এতিম? আজ থেকে তুমি আর নিজেকে এতিম মনে করবে না। সাউদাকে আপু বলো, তাহলে সাউদার বাবা মা তোমার কি হয়? আজ থেকে তুমি আমার মেয়ে। আজাদ রহমানের ছোট মেয়ে আয়েশা রহমান হবে তো আমার আরেক মেয়ে মা। তার এই কথা শুনে মিসেস আমজাদ তাড়া করে বসা থেকে উঠে এসে আয়েশাকে জড়িয়ে ধরে বলে, হবি মা আমাদের ছোট মেয়ে। আয়েশা তাদের কথা শুনে এতটাই অবাক হয়ে যায় যে কথা বলতেও ভুলে যায়। আইমানও তার কাছে এসে বলে, হবে, আমার ছোট বোন সাউদা আপুর চেয়েও বেশি আগলে রাখবো। আবার দুষ্টুমি করলে কানও মলে দেব। তাদের কথা শুনে আয়েশা ভাবে এত সুখী বুঝি আমার কপালে ছিল। সে মিসেস আমজাদকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। মিসেস আমজাদও তালে জড়িয়ে ধরে। সাউদা মাঠ থেকে এসে বলে, এই আমিও আছি কিন্তু। কথাটা বলে সেও এসে তাদের দুজনকে জড়িয়ে ধরে। সাউদার এহন কাণ্ডে সকলে হা হা করে হেসে দেয়। আমজাদ সাহেব সকলের মাঝে দাঁড়িয়ে বলে, আজ থেকে আয়েশা রহমান বাড়ির ছোট মেয়ে। সাউদার মতোই সে সকল ভালোবাসা, আদর, যত্ন, শাসন পাবে। আমি খুব তাড়াতাড়ি আইনগতভাবে তাকে দত্তক নেব। তার কথা শুনিয়ে সকলের মুখে হাসি ফুটে। কিন্তু এত সুন্দর মুহূর্তটা মিস করে যায় রাতুল। সে যে প্রিয়সীর থেকে প্রত্যাখ্যান পেয়ে ভীষণ কষ্ট পেয়েছে। সেই ওই সভাতেই ঠিক করা হয় আজ আমজাদ সাহেবদের সাথে আশা চলে যাবে। একেবারে বিয়ের দিন দুই পরিবারে এক মেয়েকে বিদায় দিয়ে আরেক মেয়েকে বরণ করে নিবে। দুপুরের খাবার খেয়ে রহমান পরিবারের সকলে চলে যায়। লাঞ্চের সময় রাতুলকে ডাকা হলেও সে আসে না। আয়মান তার এই কাজের কারণটা সকলকে বলে, আমি কিছুদিন ধরে ওর গতিবিধি লক্ষ্য করছিলাম। আমার একটু খটকা লাগে ওর কিছু কর্মকাণ্ডে। এই যেমন একা একা হাসা, আবার একা একাই বিড়বিড় করে কিছু বলে, আবার মাঝে মধ্যে আয়েশার দিকে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসে,
থাকে এইসব কর্মকাণ্ড। সকলের আর বুঝতে বাকি থাকে না আয়মান কি বোঝাতে চাইছে। তাও আয়মান বলতে থাকে, তো গতকাল রাতে আমি রাতুলের ঘরে গিয়েছিলাম, কথা বলতে দেখি ও নেই। তো ওকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখি রাতুল আর আয়শা দিব্যি গল্প করছে। আয়শা কথা বলায় মগ্ন থাকলেও রাতুল একধানে ওর দিকে তাকিয়েছিল। এই ঘটনা আমাকে আরও ভাবতে বাধ্য করে। তো আমি একটু অনুসন্ধান চালাই। রাতুল যে ডায়েরি লিখতো এটা শুরু আমি জানতাম। ওরা কাল যখন ছাদে গল্প করছিল সেই ফাঁকে আমি রাতুলের ঘরে গিয়ে তার ডায়েরিটা পড়ে ফেলি। তার এই কথা শুনে সাউদা বসা থেকে উঠে এসে আয়মানের কান জোরে মুচড়ে দেয় আর বলে, বেয়াদব ছেলে, অন্যের পার্সোনাল ডায়েরি তাকে না বলে পড়িস? আমার পক্ষ থেকেও মুলে দে ওর কানটা। কত বড় খারাপ হলে ভাবা চাই এমন কাজটা করে। অনামিকা আয়মানের এমন বকা শুনতে দেখে হেসে দেয়। বিচারি অনেক কষ্ট করেছে জামাইয়ের উপর না হাসতে, কিন্তু পারল না শেষ পর্যন্ত। আয়মান ব্যথায় কুকিয়ে বলে, আপু সরি আর পড়বো না, এটাই লাস্ট বার, ছেড়ে দাও না কানটা, ব্যথা পাচ্ছি তো। সাউদা ভাইয়ের আর্তনাদ শুনে ছেড়ে দেয়, কিন্তু ছাড়লেও আগে শাসায়। আয়মান আবার বলতে শুরু করে, ডায়েরি পড়ে জানতে পারলাম আমার সন্ন্যাসী বন্ধু অবশেষে প্রেমে পড়েছে। তাও আবার কার প্রেমে পড়েছে জানো? আমাদের আয়েশা বুড়ির। কথা শুনে সকলের হালকা ভাবে নিলেও আয়শার চোখ রসগোল্লার মতো হয়ে যায়। কি বললো আয়মান? রাতুল তার প্রেমে পড়েছে? কিভাবে? কখন? ডায়েরিতে আরও লেখা ছিল, অনামিকা আর আমার বিয়ের ঝামেলাটা মিটে গেলে ও আন্টিকে বলবে আয়েশার সম্পর্কে। কিন্তু আজ আন্টি নিজেই আয়েশাকে বিয়ের প্রস্তাব দিল, আর আয়েশাও একটা অহেতুক বিষয়ের জন্য তাকে রিজেক্ট করলো। এই দুঃখে বন্ধু আমার ঘরের দৌড় বন্ধ করে শোক পালন করছে। এইভাবে সকলে বুঝতে পারলো রাতুলের খাবার না খাওয়ার কারণ। আয়মান আবার বলে, হয়েছে, এখন শোনো একটা কথা। সকালে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকায়। আয়মান বলে, রাতুল যেহেতু বিয়ে ফাইনাল হওয়ার কথা এখনো জানে না, তাই আমরা রাতুলকে একটু সারপ্রাইজ দেব। ওকে বলবো না যে আয়শার সাথেই ওর বিয়েটা হচ্ছে। একেবারে বিয়ের আসরে এসে নিজেই দেখে নেবে তার বউকে। বলো প্ল্যানটা কেমন? এদিকে আস আব্বা আমার, তোমার প্ল্যান আমি বের করছি। তাকে এমন ধোঁয়াশার মধ্যে রাখা আমি বের করছি তোমার। আরে আব্বু, ওকে সারপ্রাইজ দেওয়ার কারণটাও আছে, যার কারণে আমি এটা প্ল্যান বলেছি। তা কি কারণ? যেদিন বিয়ের ডেট রাখা হয়েছে তার পরের দিন রাতুলের জন্মদিন, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যানটা বানিয়েছি। এখন বলো আমার প্ল্যানটা খারাপ নাকি ভালো? সকলে ভেবে দেখলো আয়মান মন্দ বলছে না। একজন মানুষকে তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না। ছোটরা সকলেই রাজি হয়ে যায়, বড়রা গাই করলো একসময়, তারাও রাজি হয়ে যায়। তাদের সকলের প্ল্যাটিং শেষ হলে সকলে চলে যায় রহমান বিলায়, সাথে করে নিয়ে যায় আয়েশাকেও। রাতে সাফনের মা জেদ ধরে ছোট ছেলে ছাড়া কিছুতেই সে রাতের খাবার খাবে না। রাতুল শোনা মাত্র খাবার হাতে করে মায়ের রুমে যায় এবং নিজ হাতে মাকে খাইয়ে দেয়। খাবার শেষ হলে সে রাতুলকে বলে, বাবা, আমি তোর সাথে তোর বিয়ে নিয়ে কথা বলতে চাইছিলাম। তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? থাকলে বল, আমি তার সাথে তোর বিয়ে দিব। না মা, আমার কোনো পছন্দের মেয়ে নেই। তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, আমি আজ একটা মেয়েকে পেয়েছি যে কিনা তোর যোগ্য সহধর্মিণী হবে। তুই বললে তার সাথে বিয়ের কথায় এগোবো। আচ্ছা, তুমি ভাইয়া ভাবি যা ভাবো মনে করো তাই করো, আমার কোনো আপত্তি নেই। সাফনের মা তো ভীষণ খুশি। সে খুশি হয়ে ছেলের কপালে চুমু দিয়ে বলে, আচ্ছা বাবা, এখন গিয়ে খেয়ে নে, না খেলে কিন্তু মা ভীষণ রাগ করবো। আচ্ছা আম্মু। আরো দুই একটা টুকটাক কথা বলে রাতুল চলে যায়। বিয়ের দিন দেখতে দেখতে বিয়ের দিনও এসে পড়েছে। আজ আয়মান, অনামিকা, রাতুল, আয়েশার বিয়ে। কাল ছোটখাটো মধ্য দুই বাড়িতে হলুদের অনুষ্ঠান হয়েছে। একই কমিটি সেন্টারে তাদের 4 জনের বিয়ে। যথাসময়ে বরকনে এসে স্টেজে হাজির হয়। আল্লাহর পবিত্র কালাম পড়ে তারা 4 জনা ইহকাল পরকালের জন্য একে অপরের জন্য হালাল হয়ে যায়। বিয়েটা খুব সুষ্ঠু সুন্দরভাবেই শেষ হয়। যার যার বাড়ির বউ তারা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিয়ের সময় একটু অন্যমনস্ক থাকার কারণে রাতুল কনের নামটা শুনতে পায় না, যার কারণে সে এখনো জানতে পারে না তার ভালোবাসার মানুষটি তার জীবন সঙ্গিনী হিসেবে স্বীকৃতি পেয়েছে। রাতুল আয়েশার বাসর ঘর। বুকে এক
একজনকে লালন করে আরেকজনকে বিয়ে করাটা যে কতটা কষ্টের এটা একমাত্র সেই বোঝে যে কিনা এই মুহূর্তের মধ্য দিয়ে গেছে। হাজারো অনিচ্ছা থাকার সত্ত্বেও রাতুল প্রবেশ করে তার বাসর ঘরে। আয়শার মুখের ঘুমটাটা থাকায় সে তাকে দেখতে পায় না। রাতুল তথা নতুন নববধূর দিকে না তাকিয়েই ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাতের ঘড়ি খুলতে থাকে। আয়শা ঘুমটাটার নিচে তার কার্যক্রম দেখতে থাকে। সে বুঝতে পারে তাকেই এগোতে হবে আগে, তাই সে বেড থেকে নেমে রাতুলের পেছন গিয়ে তাকে সালাম দেয়। রাতুল আয়শার কণ্ঠ শুনে ভীতু দেখার মতো করে চমকে যায়। সে পেছন ফিরে দেখে তার নববধূর জায়গায় আয়শা দাঁড়িয়ে আছে। সে হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আয়শা তার ঘোর কাটানোর জন্য বলে, সালামের জবাব দেবেন না? রাতুল অবাক হয়ে সালামের জবাব দেয়, তারপর বলে, তুমি এখানে কিভাবে? এখানে না আমার বউ থাকার কথা। যে থাকার কথা সেই আছে, আমি তো আপনার বউ। কিভাবে সম্ভব এটা? তুমি না আম্মুকে রিজেক্ট করে দিয়েছিলে? কিন্তু পরে যখন জানতে পারলাম এই সুপার স্তম্ভ আমাকে ভীষণ ভালোবাসে, তখন আর তাকে ফিরিয়ে দিতে পারলাম না। তার একটু ভালোবাসা পাওয়ার লোভে বিয়েটা করিয়ে ফেললাম। রাতুল আয়েশার কাছে ভালোবাসার কথাটা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তুমি কিভাবে জানলে আমি তোমাকে ভালোবাসি? আয়শা আস্তে ধীরে সেদিনে ঘটে যাওয়া সকলের কথা বলে। সে সাথে আয়মানের সারপ্রাইজ দেওয়ার কথাটাও বলে। রাতুল খুশি হতে গিয়ে হতে পারে না। সে আয়শার হাত ধরে বুকের উপর থেকে সরিয়ে বলে, তোমরা আমার সাথে এমনভাবে মজা নিলে আমার ফিলিংসের কোনো দাম নেই। আয়শা তাকে বোঝানোর জন্য এগিয়ে আসলে রাতুল তাকে থামিয়ে দিয়ে বলে, আমি ভীষণ কষ্ট পেয়েছি আয়েশা তোমার এমন কাজে। আমাকে একটু সময় দাও, নিজেকে একটু গুছিয়ে নিই। ভালো আমি তোমাকেই বাসি, কিন্তু এই কাজটা নিয়ে কিছুই মেনে নিতে পারছি না। কথাটা বলে রাতুল হনহনিয়ে বেলকনিতে চলে যায়। আয়শা তাকে চলে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। একটু সারপ্রাইজ দিতে গিয়ে রাতুল যে এমন কষ্ট পাবে সে ক্ষুণাক্ষরেও টের পায়নি। যদিও পেত তাহলে কখনো এমন কাজ করতো না। অনেকক্ষণ হবার পরেও যখন রাতুল ঘরে ফিরে না, আয়শার কান্নার বেগ বেড়ে যায়। রাতুল বেলকনি থেকে তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। ভালোবাসার মানুষটি যত কষ্টই দিক না কেন, আমরা তার চোখের পানি সহ্য করতে পারি না। রাতুলের ক্ষেত্রেও তাই হয়। সে আয়েশার কান্না সহ্য করতে না পেরে রুমে ঢুকে আয়েশাকে বেড থেকে তুলে ঠোঁট মিলিয়ে দেয়। উন্মাদের মতো আদর করতে থাকে তার নববধূকে। আয়েশা শুরুতে বুঝতে না পারে, একটু পর যখন সে বিষয়টা বুঝতে পারে তখন সেও তার সাথে তাল মেলাতে থাকে। আয়েশার রেসপন্স যেন রাতুলকে আরো পাগল করে দেয়। সে আয়েশার ঠোঁট ছেড়ে তার পুরো মুখে চুমুতে ভরিয়ে তুলতে থাকে। বেশ কিছুক্ষণ নিজের মতো আদর করে তারপর সে শান্ত হয়। সে আয়েশার কপালের সাথে কপাল ঠেকিয়ে তাকে বলে, আর কোনোদিন যদি তোমার চোখে পানি দেখি আয়েশা, সেদিন আমি তোমাকে কি করব যে। তোমাকে বলছিলাম না একদিন আমার সামনে কান্না করবে না, তাও আজ করলে কেন? আপনি তো কাঁদালেন। আপনি রাগ করে না চলে গেলে আমি কি কাঁদতাম? রাতুল আয়েশার কপালে পুনরায় ঠোঁট ছুঁয়ে বলে, সরি বউ, আর কখনো রাগ করব না তোমার সাথে। এবারের মতো মাফ করে দাও। আপনার মাপ চাইতে হবে না। শুধু এরকম ভাবে আমাকে সারা জীবন ভালোবেসে যে আমি যে ভালোবাসার বড্ড কাঙ্গাল। ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি তোমার হৃদয়ের রানী থাকবে শুধু আমার আয়ুষু, আমার ভালোবাসার রানী। রাতুল আয়েশাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলে। কিছুক্ষণ নীরবে থাকার পর রাতুল আয়েশাকে বলে, যাও বউ, চেঞ্জ করে আসো। আর হ্যাঁ, অজু করে আসবে কিন্তু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আমরা আমাদের নতুন জীবনটা শুরু করব, ঠিক আছে? আয়েশা মাথা নাড়িয়ে তার কথায় সম্মতি দেয়। তারপর তারা দুজন ফ্রেশ হয়ে অজু করে এসে একসাথে শুকরানার নামাজ পড়ে। নামাজ শেষে রাতুল আয়েশাকে বাসরাতের উপহার স্বরূপ হালকা ডিজাইনের ডায়মন্ডের তৈরি গলার চেন, কানের টপ, একটা রিং ও দুটো চুড়ি দেয়। অর্নামেন্টস গুলো রাতুলই আয়েশাকে পরিয়ে দেয়। পরানোর সাথে সাথে রাতুল সেই সব জায়গায় নিজের ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। গহনাগুলো পরানো শেষ হলে সে আয়েশাকে বলে, আমার প্রথম স্যালারি ও জমানো কিছু টাকা দিয়ে এই জিনিসগুলো বানিয়ে রেখেছিলাম আমার বধুয়ার জন্য। তা বধু আমার, আপনার পছন্দ হয়েছে তো এগুলো? আপনি আমাকে কিছু দেবেন আর আমার তা পছন্দ হবে না, তা মনে হয় এই জীবনে সম্ভব নয়। আপনি যদি আমাকে কিছু নাও দিতেন আমার কোনো অভিযোগ থাকতো না, কারণ জীবনের সবচেয়ে বড় উপহার তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এই গোটা আপনিটাকে পেয়ে আমি ভীষণ 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 খুশি। আমি যদি আমার এই খুশিটাকে আপনাকে দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দিতে পারলাম না। কিছুটা মন খারাপ নিয়ে কথাটা বলে আয়েশা। রাতুল হেসে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আমি তোমাকে পেয়ে ভীষণ খুশি। আর কে বলবে আমাকে কিছু দিতে পারোনি? তোমরা আমাকে যেই গিফটটাই দিলে আমি সারা জীবন তা মনে রাখবো। ধন্যবাদ তোমাকে আমার জীবনে আসার জন্য। কাল বাকি সকলকে ধন্যবাদ দিয়ে দেব। রাতুল আয়শা দুজনেই ঠোঁটেই ফুটে ওঠে প্রাপ্তির হাসি। তারা দুজন যে দুজনকে পেয়ে আজ পরিপূর্ণ তা তাদের মুখের ওই মিষ্টি হাসিটাই বলে দিচ্ছে। আয়মান অনামিকার বাসরঘর। সবগুলো কাজিনকে তাদের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে তারপর বাসরঘরে ঢুকতে পারে। বেশ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে সে বউটাকে দেখার জন্য মনটা আকুপাকু করছে, কিন্তু হায়, বউ কই তার? আয়মান পুরো রুমটায় চোখ বুলায়, ওয়াশরুমও চেক করে, না কোথাও নেই। কি মনে করে বেলকনির কথা মাথায় আসে, তাড়াতাড়ি করে এসে সেখানে যায়। হ্যাঁ, বউ তার সেখানে রয়েছে, কিন্তু আয়মান বুঝলো না নতুন বউ বাসরঘর না বসে থেকে বেলকনিতে কি করছে। সে তার ভাবনা চিন্তা বাদ দিয়ে অনামিকার কাঁধে হাত দিয়ে তাকে ডাক দেয়। অনুর, এখানে কি করছো একা একা? কিছু না, তোমার অপেক্ষা করতে করতে কোমর ধরে এসেছিল, তাই একটু আগে এখানে এসে দাঁড়ালাম। মুখে একটা মিষ্টি হাসি নিয়ে কথাটা বলে অনামিকা। রাতুল তার কথা শুনবে কি, সে তো অনামিকাকে দেখেই বেহুশ। মনে হচ্ছে আসমান থেকে হুর নেমে এসেছে। বিয়ের সময় বিভিন্ন প্যারার জন্য বউটাকে মন ভরে দেখতে পায়নি, এখন আয়মানের তার বধুয়াকে মন ভরে দেখবে, লাগলে সারা রাত না ঘুমিয়ে দেখবে। অনামিকা তার কাছে এগিয়ে এসে আয়মানের বুকে তার দুহাত রাখে, তারপর বলে, কেমন লাগছে আমার মিস্টার হাজবেন্ড? আমার কাছে এমন কোনো শব্দ নেই যার দ্বারা তোমার এই সৌন্দর্যের প্রশংসা করব। তাহলে তুমি বুঝে নাও কেমন লাগছে তোমাকে আমার কাছে। অনামিকা হালকা হেসে তার বুকে মাথা রেখে অনামিকাকে জড়িয়ে ধরে। আয়মানও আগলে নেয় প্রিয়তমাকে। অনামিকা আয়মানের বুকে মাথা রেখেই আকাশে উজ্জ্বল জলজল করতে থাকা চাঁদের দিকে তাকিয়ে থেকে বলে, আলহামদুলিল্লাহ, আজ আমি ভীষণ খুশি। সকল প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আজ আমায় এত খুশি হওয়ার কারণ দিয়েছেন, তোমাকে দিয়েছেন। তুমি আমায় নিয়ে সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ, ভীষণ সন্তুষ্ট। আর এই সন্তুষ্টি নিয়েই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমিও। আয়মান অনামিকা দুজনে রবের নিকট শুকরিয়া আদায় করে শুরু করে তাদের নতুন এক পথ চলা। সাউদা ফ্রেশ হয়ে এসে দেখে সাফওয়ান তাদের দুজনের জন্য চা কফি বানিয়ে নিয়ে এসেছে। সে সাফওয়ানকে বলে, শুধু শুধু কষ্ট করতে গেলে কেন? আমায় বললে কি হতো? আমি বানিয়ে আনলাম বলে কষ্ট হলো, আর তুনু বানালে বুঝি তোমার কষ্ট লাগতো না? বেশি বুঝো তুমি। তাড়াতাড়ি বেলকনিতে চলো তো, আজ অনেক রাত পর্যন্ত গল্প করব। কথাটা বলে সাফওয়ান আগে আগে বেলকনি চলে যায়। সাউদা হেসে দেয় তার কথাগুলো শুনে। তারপর ঘুমন্ত সাদাফ ও সুভাকে একবার দেখে সেও চলে যায় বেলকনিতে। দেখতে পায় সাফওয়ান ফ্লোরে বিছিয়ে রাখা ম্যাট্রেসে বসে আছে। সাউদা বেলকনিতে গেলে সাফওয়ান ইশারা করে তাকে তার কোলে এসে বসে। সাউদা বিনা বাক্যে তা পালন করে। সাউদা সাফওয়ানের কোলে বসে তার বুকে মাথা রাখে। চুপচাপ কথা বলতে বলতে নিজেদের চা কফি শেষ করে। হঠাৎই সাউদা বলে, আমাকে তুমি মাফ করতে পেরেছো তো সাফওয়ান? কিসের জন্য মাপ চাচ্ছ বউ? আমি তো তোমাকে ভুল বুঝে সাদাফ সুভাকে নিয়ে চলে গিয়েছিলাম, এর জন্য। সাফওয়ান হেসে সাউদাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সেই দিনগুলোর কথা আজ খুব মনে পড়ছে। এমনকি কত রাত একা একা কাটিয়েছে সে। নিজেকে বারংবার দোষারোপ করেছে সাউদাকে ওই জঘন্য কথাগুলা বলার জন্য। রাগের মাথায় সে সাউদাকে কতটা কষ্টকর কথা বলেছে বিষয়টা বুঝতে পেরে নিজেকে নিজেই মেরেছে কথক। আল্লাহর কাছে যত পেয়েছে ক্ষমা চেয়েছে, সেই সাথে সাউদা আর তার বাবুকেও পুনরায় নিজের জীবনে চেয়েছে। চাওয়াগুলো যদিও সাথে সাথেই পূরণ হয়নি, কিন্তু হয়েছে, এতেই সে খুশি। আজ সে খুশি, নিজের জীবন থেকে তার আর কোনো চাওয়া পাওনি। সে সাউদাকে বলে, যদি ক্ষমা নাই করতাম তাহলে আজ এমনভাবে আমার বুকের সাথে লেপ্টে থাকতে পারতে? সত্যি করে বলো তো। সাউদা কিছু বলে না, কিছু বলার নেই তার। সে চুপচাপ সাফওয়ানের বুকে মুখ গুজে বসে আছে। সাফওয়ান পুনরায় বলে, তোমাকে ক্ষমা না করার কোনো কারণ নেই বউ। তুমি আমার জীবনের, শরীরের আরেকটি অঙ্গ। তুমি ছাড়া আমি পরিপূর্ণ না। সেই তোমাকেই যদি কোনো ভুলের জন্য ক্ষমা না করে দূরে সরিয়ে রাখি, তাহলে আমার না সেই ক্ষণে দমটা আটকে যায়। একটা কথা কি জানো, আমার জীবনে তুমিহীনা বৃথা সব। শুধু তুমি না, তোমরা তিনজন ছাড়া আমি অপরিপূর্ণ, নিঃস্ব। প্লিজ এইভাবে জীবনের শেষ নিঃশ্বাস অবধি এইভাবেই আমার বুকেই লেপ্টে থাকো। আমাকে পরিপূর্ণতায় ভরিয়ে রেখো। কথা দিচ্ছি
পরপারে গিয়েও তোমাকেই নিজের সঙ্গিনী হিসেবে চাইবো রবের কাছে। কথা দিচ্ছি আমার তোমাকে পূর্ণতা দেওয়ার জন্য সারা জীবন তোমার হয়ে থাকবো। তোমাকেই ভালোবেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বড্ড ভালোবাসি যে আমি আমার সাদাফ সুভার বাবাকে। আমিও বড্ড বেশি ভালোবাসি আমার সাদাব সুবার আম্মুকে। কথাটা বলে সাফন সাউদার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তাদের এই পবিত্র ভালোবাসার সাক্ষী হলে থাকে আসমানের ওই চাঁদ। আজ সকলেই তাদের ভালোবাসার মানুষটিকে নিয়ে পরিপূর্ণ। তাদের সকলের একটাই চাওয়া, ভালোবাসার মানুষটিকে নিয়ে সারাটা জীবন পার করে দেওয়া। সমাপ্ত। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।